ওসমান হাদির পর এবার টার্গেট আবদুল্লাহ আল জাবের, সেই জাবের যিনি দিনরাত এক করে হাদির শুটারদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। জাবেরকে সরিয়ে দিতে পারলে এই আন্দোলন অনেকটাই থেমে যাবে। ইতোমধ্যেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় হাদির শুটারদের বিচারের আওয়াজ নীরব হয়েছে। এটাকে টিকিয়ে রেখেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। জাবের ছিলেন হাদির সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা। হাদির মতোই তার প্রতিবাদী কণ্ঠ, হাদির মতোই তার সাহস। আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। তাই ওসমান হাদির অভাবটা যদি কেউ কিছুটা হলেও পূরণ করতে পারে, সেটা জাবেরই পারবেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায় না, তাই তাকে নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিচ্ছে। ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে জাবের তার বাবা মায়ের সাথেও ঠিকমতো কথা বলছে না, কারণ তিনি জানেন বাবা মায়ের সাথে কথা বললে তারা তাকে বাড়িতে ফিরে যেতে বলবে। এদিকে জাবেরের নিরাপত্তা নিয়ে সরকারেরও তেমন কোনো উদ্যোগ নেই। সাধারণের সাথে হাদির মতোই মিশে যাচ্ছে সে। ফলে দুশ্চিন্তা আরও প্রকট হচ্ছে। আবদুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। উসমান হাদি জীবিত থাকতে তিনি তার ছায়াসঙ্গী হয়ে সকাল বিকাল একসাথে থেকেছেন। সাংগঠনিক কাজে হাদির সাথে নির্গুম রাত পার করেছেন। হাদির নির্বাচনী প্রচারণায় তাকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। হাদি নিজের বক্তৃতায় জাবেরের নামটা বারংবার বলতেন। হাদি চেয়েছিলেন তার প্রয়াণের পর তার লড়াইটা যাতে থেমে না যায়। তার সে ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য জাবের এগিয়ে এসেছেন। হাদিকে শ্যুট করার পর থেকে তিনি সবচেয়ে বেশি সরব হয়েছেন। হাদির বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। উসমান হাদির জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েছিলেন লাখো জনতা। তবে সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও সে শোক প্রকাশ করেননি জাবের। তিনি বলেছিলেন, আমরা এখানে কাঁদতে আসিনি, আমাদের ভাইয়ের বিচারের দাবিতে এসেছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিরস্কার করে বলেছিলেন, বুইরা ভাম। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হলেও সব কিছু প্রকাশ করে পদত্যাগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছিলেন জাবের। এছাড়া শাহবাগে অবস্থান কর্মসূচিতে তার স্লোগানে একাত্মতা জানাচ্ছে সকলে। হাদির বিচারের পাশাপাশি সাংগঠনিক কাজকেও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসাবে তিনি ইতোমধ্যেই নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনেকের মতে জাবেরের কণ্ঠস্বর হাদির মতোই বজ্র কঠিন এবং মানুষের আবেগ ও যুক্তিকে এক সুতোয় ক্ষমতা তার রয়েছে। হাদি যেমন রাজপথে নির্ভীক ছিলেন, জাবেরের কর্মকাণ্ডেও সেই সাহসের প্রতিফলন দেখা যায়। অবশ্য জাবেরের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। বড় চ্যালেঞ্জ হল হাদি তৈরি করা সেই আদর্শিক উচ্চতাকে ধরে রাখা এবং সংগঠনের অভ্যন্তরে ও বাইরে নিজের গ্রহণযোগ্যতাকে আরও সুসংহত করা। ইনকিলাব মঞ্চকে তিনি কতদূর নিয়ে যেতে পারবেন তা নির্ভর করবে তার কৌশলগত পরিপক্কতা এবং গণমানুষের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতার উপর। জাবের যদি হাদির মতো আপোষহীন থেকে আধুনিক রাজনৈতিক বাস্তবতাকে মোকাবিলা করতে পারেন, তবে ইনকিলাব মঞ্চ কেবল একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসাবে আগের মতো টিকে থাকবে। জাবেরের সামনে আরেকটি প্রধান চ্যালেঞ্জ হল ইনকিলাব মঞ্চের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা। হাদির অনুপস্থিতিতে সংগঠনের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মহলের চাপ মোকাবিলা করা তার জন্য একটি বড় পরীক্ষা হবে। হাদির চির বিদায় যেমন একটি শোকাবহ ঘটনা, তেমনি এটি জাবেরের উপর এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। তাকে প্রমাণ করতে হবে যে ইনকিলাব মঞ্চ কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, বরং এটি একটি নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করা। হাদির মতো সাধারণ মানুষের জমায়েত করার ক্ষমতা অর্জন করা তার জন্য সময় সাপেক্ষ হলেও জাবেরের মাঝে সেই তেজ ও জনমুখী চেতনা স্পষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার আবেদন সময়ের সাথে বাড়ছে, যা সংগঠনের প্রসারে সহায়ক হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথের লড়াই উভয় ক্ষেত্রেই তাকে হাদির মতো সমানভাবে সক্রিয় থাকতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র এবং বিভাজনের রাজনীতি থেকে সংগঠনকে রক্ষা করা হবে তার জন্য পাহাড় সম চ্যালেঞ্জ। জাবেরের নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হবে ইনকিলাব মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও স্পষ্ট করা।
হাদি যেখানে থামিয়ে গিয়েছিলেন সেখান থেকে শুরু করে এই আন্দোলনকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়াই হবে তার সাফল্যের মাপকাঠি। বিচারহীনতা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে সোচ্চার ভূমিকা ছিল, জাবেরের সামনেও সেই চ্যালেঞ্জ। ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ এখন জাবেরের দূরদর্শিতা এবং রাজপথের লড়াইয়ের উপর নির্ভর করছে। আবদুল্লাহ আল জাবের সেটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তা সময়ই বলে দেবে। তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় এসেছিলেন ওসমান হাদি। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাদি। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপত্র হলেও পরে আহ্বায়কের দায়িত্ব নেন। দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি, বরং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন। ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি নিয়ে প্রচার, ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ করা সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর জুম্মার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদি। তার সঙ্গে ছিলেন এক ব্যক্তি। ফকিরাপুলের দিক থেকে তারা পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তাদের পেছন থেকে অনুসরণ করছিল একটি মোটরসাইকেল। বেলা 2:54 রিকশা চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি হাদিকে গুলি করেন। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অপারেশন করেন। পরে উন্নত চিকিৎসার জন্য 12ই ডিসেম্বর রাত 8টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা যান। 17ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন সেদিন চিকিৎসাধীন হাদিকে দেখতে গিয়েছিলেন। এরপর নানা গুজব ছড়ায়। অবশেষে 18ই ডিসেম্বর রাত 10:45 সবকিছুর অবসান ঘটিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন ওসমান হাদি। ওসমান হাদি চলে গেছেন, রেখে গেছেন আবদুল্লাহ আল জাবেরদের। এখন তাদেরকেও টার্গেটে রাখা হচ্ছে। হাদির খুনিদের কাউকেই এখনো ধরা যায়নি। বাংলাদেশের সীমান্ত আছে কাঁটাতারের বেড়া, অথচ নেই কোনো বিজিবির টহল। আর এই সুযোগই কাজে লাগিয়েছিল শুটার মাসুদ। একটি দুচোখা দেখতে সুড়ঙ্গ দিয়ে সে ভারতে পালিয়ে যায়। সুড়ঙ্গটি অবস্থিত ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। মাসুদ কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালালো তা নিয়ে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন। সব রহস্য ফাঁস হয়েছিল পরে। ঘটনার পর মিরপুর 10 থেকে একটি প্রাইভেট কার যোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। এরপরেই সেই প্রাইভেট কার থেকে মাসুদ ও তার সহযোগী নেমে যায়। পরে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। এভাবেই তারা একটা জ্যালজন্ত মানুষকে শেষ করে পালিয়ে যায়। আজ পর্যন্ত এর শেকড় উন্মোচন করা যায়নি। জাবেরকে শেষ করে দিলে সেটাও হয়তো মুছে যাবে।